3টা স্পট কিক, 3টা গোল, 3টা পয়েন্ট, টানা 3 ম্যাচ আর্জেন্টিনা জিতে গ্রুপ পর্ব শেষ করলো। গ্রুপের আরেক ম্যাচ অস্ট্রিয়া আলজেরিয়া, সেটাও 3-3 গোলে ড্র হয়েছে। এই 3-এর চক্কর থেকে বের হয়ে মনে করিয়ে দেওয়া জরুরি, লিওনেল মেসি প্রথম মানব সন্তান হিসেবে বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোল করেছেন। 6টা করে গোল করার রেকর্ড ছিল জার্জিনিও এবং জুস্ট ফন্তাইনের। ম্যাচে ঢোকার আগে ছোট্ট প্রশ্ন, জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার রাইট ব্যাক কে ছিল? এটার সাথে আর্জেন্টিনা যে গোলটা কনসিড করেছে সেটার একটা সম্পর্ক আছে বলে আমার অনুমান। ম্যাচের আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে আর্জেন্টিনা হয়তো মিডফিল্ডার এমনও হতে পারে 3 জনের, এনজো, ম্যাক্কা, ডিপল 2জনকে পরিবর্তন করতে পারে, 3 জনকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। লেসলসোকে লেফট উইংয়ে খেলানো, জিওভানিকে নামানো, কাগজে কলমে রাইট ব্যাক ছিলেন, নিকো পাসকে খেলানো, ভ্যালেন্টিনো বার্কোকে পরবর্তীতে আবার মাঠে নামানো, এক্সট্রা টাইমে 70 মিনিটের পরে 2 স্ট্রাইকার লৌতারো এবং ইউলিয়ান আলভারেজ 2জনকেই খেলানো। আমার মনে হয়েছে যে আর্জেন্টাইন কোচ যে প্লেয়াররা বেস্ট 11-এর বাইরে ছিলেন সবাইকে পর্যাপ্ত গেম টাইম দেওয়ার চেষ্টা করেছে। খুব ভালো সিদ্ধান্ত ছিল এবং আর্জেন্টিনা সেটা প্রুফ করেছে। লাস্ট ম্যাচ অর্থাৎ অস্ট্রিয়া ম্যাচে আমরা দেখেছি আর্জেন্টিনার ডিফেন্ডাররা একটু ওপরে উঠে অপোনেন্টকে ঠিক প্রেস করেননি, মিডফিল্ড দখলে নিয়ে খেলার চেষ্টা করেছেন এবং সবসময় সেন্টার হাফের উপরে আর্জেন্টিনা কমপক্ষে 5 থেকে 6 জন প্লেয়ার অপারেট করেছে। আইডিয়ালি যেটা হয়ে গিয়েছিল যে আর্জেন্টিনার ব্যাকলাইনটা হয়ে গিয়েছিল 3 জনের, সেনেসি এবং ওটামেন্ডি এবং আরেক সাইডে হচ্ছে তাগলিয়াফিকো। মাঝখানের অপারেটিং যে বিষয়টা এটা খুব ইন্টারেস্টিং ছিল। একটা পর্যায়ে মনে হচ্ছে যে আর্জেন্টিনা 3 জনকে রাইট সাইডের মিডফিল্ডার হিসেবে খেলাচ্ছে এবং এখান থেকে যার যখন সুবিধা হচ্ছে তিনি উইংয়ে উঠে যাচ্ছেন, কখনো নিকো পাস, কখনো জিওভানি সিমিওনি, কখনো লিয়ান্দ্রো পারেদেস। সেই তুলনায় যেহেতু কোনো পার্টিকুলার রাইট ব্যাক ছিল না, তিনি রাইট সাইডের মিডফিল্ডের ওই জায়গাটাতে খুব বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন, ভালো করেছেন, দরকারও ছিল। লেটস অলসো হি ওয়াজ ব্রিলিয়ান্ট। লাস্ট বিশ্বকাপটা ভদ্রলোক মিস করেছেন, কিন্তু যে ফ্রি কিকটা তিনি মারলেন, গোল করলেন, কমেন্ট্রি বক্স থেকে যা বলা হচ্ছিল তার সহজ বাংলাটা হচ্ছে এরকম যে মেসিও হয়তো এর চেয়ে বেটার কিছু করতে পারত। মেসি ছাড়া কেউ গোল করে না, 5 গোলের সবগুলোই মেসি। আর্জেন্টিনার দরকার ছিল স্কোরার খুঁজে বের করা, আর্জেন্টিনা স্কোরার খুঁজে পেয়েছে। লোসলসোর ওই গোলের পর ফার্স্ট হাফেই যখন পেনাল্টি থেকে লাউতারো মার্টিনেজ বিশ্বকাপের প্রথম গোলটা করলেন এই বিশ্বকাপের, সো তখন আসলে পুরো ব্যাপারটা জর্ডানের জন্য আরো কঠিন হয়ে গিয়েছিল। এই কঠিন কাজটা আবার সহজ করে দিয়েছে আর্জেন্টাইনরা। কিভাবে? একটা পর্যায়ে আমার মনে হয়েছে যে আর্জেন্টিনা নর্মালি কি করেছে, বল লুজ করার 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে আর্জেন্টিনা যদি পুরো ম্যাচে 20 বার বল লুজ করে থাকে, এটা কথার কথা বলছি আমি, এর মধ্যে 15 বার 16 বার 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে বল রিকভার করেছে। যখন আর্জেন্টিনা গোলটা হজম করেছে ওই পার্টিকুলার পিরিয়ডের 2-3 মিনিট বা 5 মিনিট আগে থেকে কেন যেন মনে হচ্ছিল তারা একটু রিল্যাক্স, একটু যেন মানে ঠান্ডা হয়ে গেছে, ওই ফ্লুইডিটিটা কমে গেছে, অপোনেন্টকে অ্যালাউ করছে। এবং এই অ্যালাউ করার কারণেই শুরুতে প্রশ্ন করেছিলাম যে রাইট সাইডে কিংবা রাইট ব্যাক কে ছিলেন। কোনো রাইট ব্যাক না থাকার কারণে যেটা হয়েছে, 3 সেন্টার ব্যাক দে ট্রাই টু মেক শিওর যে তারা খুব কাছাকাছি থাকেন। আপনি খেয়াল করে দেখেন লেফট উইং দিয়ে যখন, লেফট উইং মানে হচ্ছে আমি আপনার জর্ডানের লেফট উইং এর কথা বলছি, ওই দিকে যখন অ্যাটাকের সম্ভাবনা তৈরি হয়েছে কোনো ডিফেন্ডার না, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিডফিল্ডাররা গিয়ে ব্লক করার চেষ্টা করেছেন, ট্যাকেল করার চেষ্টা করেছেন, ইন্টারসেপ্ট করার চেষ্টা করেছেন। সো 3 জন ডিফেন্ডার, আইডিয়ালি যেটা বলছিলাম যে 3 ডিফেন্ডার আসলে খেলেছেন। এই আর্জেন্টিনার ফরমেশনটা মোস্টলি 3-5-2 হয়ে গিয়েছিল। 3 ডিফেন্ডার কাছাকাছি থাকার চেষ্টা করেছেন, যে কারণে তাগলিয়াফিকো থাকলেও যে ক্রসটা হতো না তা না। তাগলিয়াফিকো যেখানে থাকার কথা ছিলেন তার চেয়ে অনেক ভেতরে ছিলেন, তিনি ডি বক্সের ভেতরে ছিলেন এবং দ্যাট ওয়াজ দ্য পাস দ্যাট কাট ডাউন আর্জেন্টাইন ডিফেন্স ইনটু হাফ। ওই একটা পাস যখন জর্ডানিয়ানরা তাদের রাইট সাইডে বা আর্জেন্টিনার লেফট ব্যাক পজিশন বরাবর দিল, তাগলিয়াফিকো হ্যাড টু মুভ এন্ড দ্যাট ওয়াজ টু লেট। এবং যখন বলটা ক্রস করা হলো, দ্যাট ওয়াজ দ্য করিডোর অফ আনসার্টেনটি।
দুই ডিফেন্ডার থাকা সত্ত্বেও, ডি বক্সের ভেতরে 4 জন থাকা সত্ত্বেও পেছন থেকে একজন এসে ঠিকই গোলটা করে দিয়েছে। ইট ওয়াজ এ অড গোল টু কনসিড। আপনি হাইলাইটস বের করে দেখেন, আমার কথার সাথে মিলিয়ে নিন। সো এই গোলটার পরে আমরা দেখলাম যে তখন তার আগে আসলে মেসি প্রস্তুতি নিচ্ছিলেন, মাঠে নামলেন। তারপর তো মেসি নামলেন, আরো অনেকগুলো বদল করা হলো, একই সঙ্গে আলমাদাকে নামানো হলো, অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে নামানো হলো। তাকে নামানোর মানেটাই হচ্ছে মোর ফ্লুইডিটি ইন দ্য মিডফিল্ড, মোর কন্ট্রোল, মোর পাসিং, এবং মোস্ট ইম্পর্টেন্টলি, আমি তো লিভারপুলের সাপোর্টার, তিনি লিভারপুলেই খেলেন, লাস্ট সিজনটা ভদ্রলোকের ভালো জানি। তিনি অর্থাৎ অ্যালেক্সিস ম্যাকালিস্টার মাঠে থাকা মানে একটা এক্সট্রা কম্পোজ, কামনেস। তাকে আপনি কখনো হুড়োহুড়ি করতে দেখবেন না। পাসিং দিচ্ছে, কানেক্ট করছে, যখনই অপরচুনিটি তখন খুব স্মুথলি দেখবেন একটা পাস দিয়ে দিচ্ছে, ওখান থেকেই অ্যাটাক শুরু হয়ে যাচ্ছে। সো তিনি আসার পরে অনেক কন্ট্রোল এসেছে আর্জেন্টিনার মিডফিল্ডে, এবং সেই কন্ট্রোল থেকে আলটিমেটলি কিছু কিছু সময় আমরা দেখেছি যে খুব কুইক আর্জেন্টিনা অ্যাটাকে চলে যাচ্ছে, কুইক ট্রানজিশনে, উইং থেকে লেফট উইং, দুই উইং থেকে, মাঝখান থেকে। এর মধ্যে মেসি স্পট কিক থেকে, ফ্রি কিক থেকে গোল করে ফেললেন। এবং সেই গোলটা যদি আপনি দেখেন, খেয়াল করে দেখবেন যে অ্যাকচুয়ালি দুটো ওয়াল ছিল, একটা জর্ডানিয়ান ওয়াল, তার সামনে 3 জনের আর্জেন্টাইন ওয়াল। খেলা দেখতে বসলে কোচরা প্রায়ই একটা কথা বলে যে অপোনেন্টের প্লেয়ারদের কেন অ্যালাউ করে, এবং জর্ডান মেসিকে বারের অন্তত 4 ভাগের 1 ভাগ দেখা যাচ্ছে এই জায়গাটা অ্যালাউ করেছে। এটা আমার কাছে খুব চাইল্ডিশ মনে হয়েছে যে মেসিকে আপনি বার 4 ভাগের 1 ভাগ দেখা যাচ্ছে ওই জায়গা অ্যালাউ করে রেখেছেন, আপনি গোল খাবেন না কি হবে? আপনার তো গোলই খাওয়ার কথা। আর মেসি তিনি ওপরে মারেননি, গ্রাউন্ডে মেরেছেন, গোলকিপার অনেকটা দর্শকের মতোই হয়ে গিয়েছিলেন। এনিওয়েজ, পুরো ম্যাচে আর্জেন্টিনা কত আপনার 13টা বোধহয় গোলের শট ছিল, সরি 13টা শট ছিল, তার মধ্যে 5টাই ছিল গোলে, 3টা গোল হয়েছে। উল্টো দিকে জর্ডান একটাই গোলের শট ছিল, একটাই গোল। আর্জেন্টিনা 780টা পাস দিয়েছে, 70% বলের পজিশন ছিল তাদের কাছে, 93% অ্যাকুরেট পাস, অর্থাৎ পিওর যে ডমিনেন্স সেটা আর্জেন্টিনা দেখিয়েছে। মোস্ট ইম্পর্টেন্টলি আর্জেন্টিনার বেস্ট ইলেভেনের বাইরের যে প্লেয়াররা আছেন তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, যথেষ্ট হাই ইন্টেন্সিটি নিয়ে ফুটবলটা খেলেছেন, যথেষ্ট চান্স ক্রিয়েট করেছেন, এবং কন্ট্রোলড ম্যাচটা খেলেছেন, গোলটা কনসিড করার আগে পরের 5-7 মিনিট বাদ দিলে। আরেকটা ম্যাচ, এটা না বললে আসলে খুব মানে তাদের সঙ্গে অন্যায় করা হবে, আলজেরিয়া 2বার পিছিয়ে পড়েও 93 মিনিটে রিয়াদ মাহরেজ, যিনি জোড়া গোল করেছেন, এগিয়ে গিয়েছিল 3-2, কিন্তু 96 মিনিটে আবার অস্ট্রিয়া গোল করেছে। প্রবাবলি এই বিশ্বকাপের সবচেয়ে এন্টারটেইনিং ম্যাচগুলোর একটা হয়েছে আলজেরিয়া এবং অস্ট্রিয়া ম্যাচ। সো এই ম্যাচটা যারা দেখেননি তারাও সুযোগ পেলে হাইলাইটসে দেখবেন, খুবই ভালো ম্যাচ হয়েছে। আই এম রিয়েলি হ্যাপি যে আলজেরিয়া দুর্দান্ত পারফর্ম করেছে, মরক্কো, আলজেরিয়া, তিউনিশিয়া, এর পাশাপাশি আপনি যদি হিসাব করেন ইজিপ্ট, এই 4টা টিম আফ্রিকার, এই টিমগুলোকে আপনি কখনো ছোট করে দেখবেন না, কখনো রাইট অফ করবেন না। এই টিমগুলো সত্যিকার অর্থেই ভালো টিম, এবং যে কোনো সময় যে কোনো প্রতিপক্ষকে ধরে দেওয়ার, হারিয়ে দেওয়ার, ঠেকিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। এইটা এই কারণে আমি বললাম, আলজেরিয়ার সঙ্গে আর্জেন্টিনার ফার্স্ট ম্যাচ জেতার পরে যারা বলেছিলেন যে আরে আলজেরিয়া অমুক তমুক, না অমুক তমুক না, আলজেরিয়া ইজ এ ভেরি গুড টিম। সব টিম ভালো টিম হইলেও প্রতিদিন ভালো খেলে, ব্যাপারটা এরকম না। কিন্তু এই পার্টিকুলার টিমগুলো নজরে রাখা জরুরি, তাদের ওই রেসপেক্টটা দেওয়া জরুরি। বাট আই এম রিয়েলি হ্যাপি যে আলজেরিয়া প্লেড রিয়েলি ওয়েল।